আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। ৩১ দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। ৬ মাসেও জনজীবন স্বস্তি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার, বলছে সিপিডি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণও ব্যর্থ মন্তব্য। আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার ও আস্থা বাড়ানোর গুরুত্ব দেবে বাংলাদেশ, কোনো বিষয়ে ছাড় না দেওয়ার ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিন নিয়ে শহীদদের স্বজন ও বেঁচে ফেরাদের প্রশ্ন। ২৫শে ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি। এবং বিপিএল এ রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ে প্লে অফে টিকে রইল চিটাগং কিংস। সবার আগে প্লে অফ নিশ্চিত করার রংপুরের টানা তৃতীয় হার। এছাড়াও নিটল টাটা বিশেষ সংবাদে যা থাকছে। নরসিংদীতে ফুল, পাখি ও সবজি মেলার খবর। অনেকদিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গণহত্যার জন্য যতদিন ক্ষমা না চাইবে এবং যতদিন নেতাদের বিচার না হবে ততদিন আওয়ামী লীগকে তাদের কর্মকাণ্ড চালাতে দেওয়া হবে না। সরকারের এমন স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। বলেছেন আওয়ামী লীগের কোনো অনুশোচনা পর্যন্ত নেই। মোস্তাক মল্লিকের রিপোর্ট। মঙ্গলবার রাতে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করে দলটি। ফেব্রুয়ারি মাসে প্রচারপত্র বিলি, প্রতিবাদ মিছিল, সমাবেশ, বিক্ষোভ মিছিলের কর্মসূচি শুধু নয়, অবরোধ এবং সকাল সন্ধ্যা সর্বাত্মক কঠোর হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সংবাদ সম্মেলনে সাংবাদিকরা জানতে চান আওয়ামী লীগের অবরোধ এবং হরতাল কর্মসূচি ঘোষণায় সরকারের অবস্থান কি। আপনার আমার চোখের সামনে দিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে খুন করা হলো এবং অনেক কত শত ছেলে চোখের অন্ধ হয়ে গেছে, অনেকে সারা জীবনের জন্য ক্রিপল হয়ে গেছে। তো তারপরে এদের মধ্যে তো কোনো অনুশোচনা নাই, রিমোর্স নাই, রিগ্রেট নাই। বাংলাদেশে যতদিন না তারা ক্ষমা চাচ্ছে, যতদিন না তাদের এই লিডারশিপকে ট্রায়ালের মধ্যে আনা হচ্ছে, যতদিন না তাদের অ্যাকাউন্টেবিলিটির মধ্যে আসছে, ততদিন তাদের কোনো প্রোটেস্ট করার আসলে করতে দেওয়া হবে না। প্রোটেস্ট কোনো ধরনের কোনো, বাংলাদেশের মানুষকে আগে তাদেরকে আগে বিচারের সম্মুখীন হতে হবে। আমাদের স্পষ্ট অবস্থান এখানে। আওয়ামী লীগের সব কর্মী ও নেতাই হত্যাকারী নয়। তৃণমূলের অনেক কর্মী আওয়ামী লীগেরই রাজনীতি করতে চান। এমন প্রশ্নের উত্তরে প্রেস সচিব বলেন আওয়ামী লীগের কোনো পর্যায়ের নেতাই গণহত্যা নিয়ে অনুতপ্ত নয়। আওয়ামী লীগ তাদের পার্টি সম্পদ না হলে আওয়ামী লীগের কে এসে বলছে যে আমি হাসিনার লিডারশিপ মানি না, আমি একটা ক্লিন লিডারশিপ চাই? কে এসে অনুতপ্ত হচ্ছে? বরঞ্চ এদের অনেকে মিথ্যা কথা বলছে। সংবাদ সম্মেলনে জানানো হয় শিগগিরই সাংবাদিকদের জন্য একটি ডিটেশন কার্ডের নীতিমালা চূড়ান্ত হবে। অস্থায়ী বা স্থায়ী নয়, কার্ড হবে একটি এবং কার্ডের মেয়াদ হবে ৩ বছর। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বাংলাদেশের অর্থনীতি পুনর্গঠনের প্রচেষ্টা, লুটপাট করার সম্পদের সন্ধান এবং ভুল তথ্যের বিরুদ্ধে লড়াই সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ওপেন সোসাইটি ফাউন্ডেশনের নেতারা। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যালেক্স সেভার্স এবং প্রেসিডেন্ট বিনাইফা নওরোজির নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে। একটি সংকটময় সময়ে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অধ্যাপক ইউনূসকে ধন্যবাদ জানান ফাউন্ডেশনের নেতারা। অধ্যাপক ইউনূস ফাউন্ডেশনকে শেখ হাসিনার আমলে পাচার হওয়া $234 বিলিয়ন কোথায় কোথায় আছে তা শনাক্তের জন্য আগেই অনুরোধ করেছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের গণমাধ্যম এখন অভূতপূর্ব স্বাধীনতা ভোগ করছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, 31 দফা বাস্তবায়ন করে সকল অন্যায় অত্যাচারের প্রতিশোধ নিতে হবে। খুলনা বিভাগের 31 দফা প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, আওয়ামী সরকারের সময় নির্যাতিত সকল রাজনৈতিক দলের ঐক্যবদ্ধ থাকতে হবে, আর বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপির দায়িত্ব বেশি। মুক্তিযুদ্ধের সময় এক দল বর্ডার পার হয়ে গিয়েছিল, আরও এক দল সরাসরি বিরোধিতা করেছে মন্তব্য করে তিনি বলেন, দেশের সব সংকটে বিএনপি মানুষের পাশে ছিল। রাহুল রায় রিপোর্ট। রাষ্ট্র সংস্কারে বিএনপির 31 দফা নিয়ে চলছে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা। বুধবার খুলনা বিভাগের কর্মশালায় অংশ নেন যশোর, ঝিনাইদহ ও নড়াইল জেলার নেতারা। অন্য কর্মশালাগুলোর মতোই লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রের কল্যাণে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার কথা বলেন তিনি। পলাতক স্বৈরাচার চুরি, দুর্নীতি, লুটপাট করে সব সাফা করে দিয়ে গিয়েছে। যারাই দায়িত্ব পাক আগামী দিনে, সেই দলটির বা যারা দায়িত্ব পাবে তাদের অত্যন্ত কষ্ট হবে। কিন্তু এই কষ্ট আমরা তখনই হাসি মুখে এই কষ্টকে আমরা সহজ করে নিতে পারবো আমরা যদি সকলে ঐক্যবদ্ধ থাকি। যেই দলগুলো, রাজনৈতিক দলগুলো গণতান্ত্রিক আন্দোলনে আমরা একসাথে সংগ্রাম করেছি, অত্যাচার নির্যাতন সহ্য করেছি, জেল জরিমানা সহ্য করেছি, সেই সকল রাজনৈতিক দলকে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মুক্তিযুদ্ধে রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোন রাজনৈতিক দলের কে আমরা দেখেছি 71 সাল যদি আমরা বিবেচনা করি, আমরা দেখেছি তারা কিভাবে এদেশের মানুষকে যুদ্ধের মুখে ঠেলে দিয়ে, যুদ্ধকে সঠিকভাবে সংগঠিত না করে বর্ডার ক্রস করে অন্য জায়গায় চলে গিয়েছে। যতদিন পৃথিবী থাকবে, যতদিন বাংলাদেশ থাকবে, এই বাংলাদেশের সবচাইতে বড় অর্জন, বাংলাদেশের মানুষের সবচাইতে বড় অর্জন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। আমরা কাউকে কাউকে দেখেছি সেই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করতে। দেশের সংকটকালীন মুহূর্তে বিএনপি এসে দাঁড়িয়েছে, দেশের মানুষ বিএনপির উপরে আস্থা রেখেছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, রাষ্ট্রের কল্যাণে কাজ করেই সকল নির্যাতনের জবাব দিতে হবে। প্রতিশোধ সেদিনই সফল হবে যেদিন বাংলাদেশের মাটিতে আমরা বাংলাদেশের মানুষের জন্য এই 31 দফাকে বাস্তবায়ন করতে সক্ষম হব। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। সায়মা ওয়াজেদ পুতুলে সূচনা ফাউন্ডেশনের নিবন্ধনকৃত ঠিকানায় কোনো প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি দুর্নীতি দমন কমিশন দুদক। সুধা সদন আবাসিক ভবনকে কিভাবে প্রাতিষ্ঠানিক নিবন্ধন করা হয়েছে সেটি খতিয়ে দেখবে সংস্থাটি। সূচনা ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক ঠিকানা অনুযায়ী দুপুরে ধানমন্ডির 5 নম্বর রোডের 54 নম্বর বাসায় অভিযান চালায় দুদকের 4 সদস্যের একটি দল। সূচনা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতের মাধ্যমে অর্থ আত্মসাতের বিষয়টি খতিয়ে দেখতে অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে দুদক। বিকেলে ব্রিফিংয়ে সংস্থার উপপরিচালক আক্তারুল ইসলাম জানান, সূচনা ফাউন্ডেশনকে কর মুক্তি দেওয়ার বিষয়টিও খতিয়ে দেখতে রাজস্ব বোর্ডের কাছে তথ্য চাইবে দুদক। এছাড়া অর্থ আত্মসাৎ সহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, তার স্ত্রী, সাবেক প্রতিমন্ত্রী আব্দুল ওয়াদুদ দারা, তার স্ত্রী সহ 8 জনের বিরুদ্ধে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে দুদক যে অনুসন্ধান পরিচালনা করছে অর্থ আত্মসাতের অভিযোগে, সূচনা ফাউন্ডেশনের নাম এসেছে সেখানে। কাগজে কলমে যেখানে ঠিকানা দেওয়া ছিল সুধা সদন ধানমন্ডিতে, সেখানে এনফোর্সমেন্টের টিম গিয়ে সূচনা ফাউন্ডেশনের কোনো অস্তিত্ব পাননি।
গবেষণা সংস্থা সিপিডি বলছে দায়িত্ব নেওয়ার প্রায় 6 মাস পরও জনজীবনে স্বস্তি আনতে পারেনি অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার নেতৃত্বে স্বৈরাচারী সরকারের ভুল নীতিকে এজন্য দায়ী করেছে তারা। সংবাদ সম্মেলনে সিপিডি বলেছে সরকার জনপ্রিয় ও ভাবমূর্তি ছিল, তবে রাজনৈতিক ম্যান্ডেট নেই। অনিশ্চয়তা কাটাতে দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছে সিপিডি। দ্রব্যমূল্য কমাতে সরকার কিছু পদক্ষেপ নিলেও তা ব্যর্থ হয়েছে বলেও মনে করেন সংস্থার গবেষকরা। রিজভি নাওয়াজের রিপোর্ট। সংকটময় সময়ে প্রত্যাশা পূরণের চ্যালেঞ্জ শিরোনামে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি সংবাদ সম্মেলন। তাদের মূল্যায়ন, প্রায় 1.5 দশকের অপশাসন, দুর্নীতি, লুটপাটের ফলে অন্তর্বর্তী সরকার ঠিকভাবে কাজ করতে পারছে না। এখনো পর্যন্ত জনগণের জীবনে কিংবা ব্যবসা বাণিজ্যের অঙ্গনে স্বস্তি আনার মতো কোনো উল্লেখযোগ্য পরিবর্তন দেখা যাচ্ছে না। সিপিডি বলছে মূল্যস্ফীতি কমাতে কিছু উদ্যোগ থাকলেও সাফল্য নেই। চাঁদাবাজি, মজুতদারি, অযৌক্তিক মূল্য নির্ধারণের মতো অনিয়ম, এগুলো মোকাবেলা করা সম্ভব হয়নি সেখানে সরকার, তেমন যার কারণে সরকার বিভিন্ন পণ্যের দাম কমাতে পারছে না। বাণিজ্য এবং বিনিয়োগে এরকম হযবরল অবস্থা থেকে মুক্তির উপায় কি তাহলে নির্বাচিত সরকার? প্রশ্ন সিপিডির গবেষকদের কাছে। যখন আপনার জনগণের ম্যান্ডেট থাকে না, তখন কিন্তু বেশি দিন কোনো সরকার থাকতে পারে না। তো সেই জন্যই তাই বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন একটা ট্রানজিশন পিরিয়ডের মধ্যে। তো ওই ট্রানজিশন পিরিয়ডের সাথে অনিশ্চয়তা একটা ওতপ্রোতভাবে জড়িত। এই ধরনের অনিশ্চয়তার মধ্যে কোনো ধরনের বিনিয়োগ হয় না, সেজন্য নির্বাচন ছাড়া উপায় নেই। সিপিডি মনে করে আওয়ামী লীগ সরকারের পতনের পেছনে অন্যতম কারণ ছিল বেকারত্ব, আয় বৈষম্য ও সম্পদের বৈষম্য। বেক্সিমকো, কেয়া গ্রুপ সহ 60টিরও বেশি কারখানা বন্ধ হওয়ায় বেকারত্ব যেভাবে বাড়ছে তাকে অশনি সংকেত মনে করে গবেষণা সংস্থাটি। রিজভি নাওয়াজ, চ্যানেল আই, ঢাকা। নয়াদিল্লিতে আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার এবং আস্থা কিভাবে বাড়ানো যায় তা নিয়ে আলোচনা করবে বাংলাদেশ। সীমান্তে চলমান অস্থিরতা, ন্যায্য পানি বন্টন ও সীমান্তে হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয় উপস্থাপন করা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আলোচনার মাধ্যমে সব করা হবে, তবে কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আগামী 17 থেকে 20 ফেব্রুয়ারি নয়াদিল্লিতে হবে বাংলাদেশ ভারত 55তম বিজিবি বিএসএফ সীমান্ত সম্মেলন। এবারের বৈঠককে বিশেষ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে কোন কোন বিষয় উপস্থাপন করা হবে তা ঠিক করতে সভায় বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ভারতীয় গণমাধ্যমে মিথ্যা তথ্য প্রচার বন্ধ, অভিন্ন নদীর পানি চুক্তি অনুযায়ী বন্টন করা ও সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ সহ বিভিন্ন বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানেন যে ভারতীয় নাগরিকরা বিএসএফ এবং অন্যান্য যারা যে আমাদের যে সীমান্তে যে হত্যা করছে ওটা যেভাবে হোক তাদের বন্ধ করতে হবে। বিএসএফ কর্তৃক এবং তাদের যে দুষ্কৃতিকারীরা আমাদের বাংলাদেশি নাগরিক ধরে নিয়ে যায় বর্ডার থেকে কৃষিকাজ করার সময়, এটা যেভাবে হোক এটা যেন তারা না করে, এই জন্য তাকে বলা। বৈঠকে উঠে আসবে দুদেশের সীমান্ত নিয়ে অসম চুক্তিগুলো সংশোধনের বিষয়ও। 2010 সালে যে একটা চুক্তি হয়েছে, ওই চুক্তিটার ভিতরেই একটুখানি বড় ধরনের একটু সমস্যা দেখা দিচ্ছে। যেহেতু ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় 0 লাইনের ফেন্স করতে পারবেন, ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। বিজিবি মহাপরিচালক বলেন, কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো ছাড় নাই। যেগুলাতে আমরা মনে করেছি যে না, আগে আমরা ডিপ্রাইভড হয়েছি, এগুলাতে আমরা শক্ত ভয়েসে কোনো ছাড় দিব না। উই আর ভেরি ফার্ম। এবারের বৈঠকে বিজিবি ছাড়াও পররাষ্ট্র ও স্বরাষ্ট্র সহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন বলে জানানো হয়েছে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তরা কিভাবে জামিন পেলেন সে প্রশ্ন তুলেছেন ওই ট্র্যাজেডিতে বেঁচে যাওয়া সেনা কর্মকর্তা ও শহীদ পরিবারের স্বজনরা। ওই ঘটনার মদতদাতা ও ষড়যন্ত্রকারীদের খুঁজে বের করে বিশেষ ট্রাইব্যুনালে বিচারের দাবি জানান তারা। একসাথে এত বিপুল সংখ্যক সেনা কর্মকর্তাকে একদিনে হত্যার ঘটনা বিশ্বে বিরল উল্লেখ করে 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণারও দাবি জানিয়েছেন তারা। জানাতুল বাকিয়া কেকার রিপোর্ট। পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের পরিবার ও বেঁচে ফেরা সেনা কর্মকর্তাদের রাজধানীতে যৌথ সংবাদ সম্মেলন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি রাজধানীর পিলখানায় সংগঠিত নির্মমতার কথা স্মরণ করেন তারা। প্রশ্ন তোলেন, আজ যাদের নিরপরাধ বলা হচ্ছে
তা কতটা যৌক্তিক। এত বড় খুন, এত বড় হত্যা হওয়ার পরে ন্যারেটিভ চেঞ্জ করে ফেলবেন, সেটা আমরা বেঁচে থাকতে মেনে নেব না। ওর ছেলেটাকে পেলে আগে হাত পা ভাঙবো, তারপরে মারবো, এগুলা কিন্তু বাংলায় বলেছিল, হিন্দিতে কিংবা উর্দুতে বলে নাই। 4000-এর বেশি সৈনিক ছিল তখন পিলখানায়। 4000-এর তো শাস্তি আমরা শুনিনি এখন পর্যন্ত। পিলখানা ট্র্যাজেডির বর্ণনা দিতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়েন ওই সময়ে নির্যাতিত বেঁচে ফেরা সেনা কর্মকর্তারা। কাদের বিচার করা হয়েছে, যাদের আপনারা বলছেন নির্দোষ টির্দোষ কি বলেছেন? আরে অনেক তো অপরাধ করেছে, তাদের বিচারে আসেইনি। অনেকে আছে বুঝে না বুঝে সেদিনের খুনিদের পক্ষে নির্দোষ বয়ান দিচ্ছে, নির্দোষ আখ্যা দেওয়ার জন্য সবাই ব্যস্ত, যেটা আমাদেরকে অত্যন্ত ব্যথিত করে। সংবাদ সম্মেলনে বিভিন্ন দাবি দেওয়ার কথা তুলে ধরেন তারা। বিপথগামী সৈনিকদের নিরপরাধ দাবির আন্দোলনের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে এবং বিচারহীনতার সংস্কৃতি চালু করার অপচেষ্টা করছে বলে আমরা মনে করছি। স্বজনদের অভিযোগ, পিলখানা ট্র্যাজেডিতে জড়িতরা নিজেদের নির্দোষ প্রমাণের চেষ্টার মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করছে, বিচার ব্যবস্থাকেও প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তারা। জান্নাতুল বাকা কেকা, চ্যানেল আই, ঢাকা। বায়ু দূষণ নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা জরুরি বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেছেন, জ্বালানির মান উন্নয়ন ও রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি না করে দূষণ কমানো সম্ভব নয়। আগারগাঁওয়ে পরিবেশ অধিদপ্তরে বাংলাদেশ ক্লিন এয়ার প্রকল্প শীর্ষক পরামর্শ কর্মশালায় উপদেষ্টা আরও বলেন, বায়ু দূষণ কমানো একটি সময় সাপেক্ষ ব্যাপার, যা অর্থনৈতিক সক্ষমতা, উন্নয়নের ধরন, যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার উপর নির্ভর করে। তাই দূষণ নিয়ন্ত্রণে সুস্পষ্ট কর্মপরিকল্পনা থাকা জরুরি। বায়ু দূষণ একদিনে কমবে না এটাও যেমন সত্য, কিন্তু একদিনে কমবে না এই কথাটা তো আমরা গত 10 বছর যাবৎ বলে আসতেছি। আগামী 10 বছর আর এই কথা আমরা বলবো না। আমরা এমন একটা কর্মপরিকল্পনা করব সকলকে সাথে নিয়ে, সরকারের সকল সংশ্লিষ্ট অধিদপ্তরকে সাথে নিয়ে, যাতে করে আমরা বলতে পারি যে আগামী 1 বছরে আমরা 5% কমাবো, তারপরে আমরা 10% কমাবো, এভাবে করে আস্তে আস্তে কমিয়ে এটাকে আমরা একটা সহনশীল মাত্রায় নিয়ে আসব। সেটা মোটেও অসম্ভব নয়। শহর বাড়ছে, তৈরি হচ্ছে নতুন রাস্তাঘাট, পরিবর্তনের ছোঁয়ায় পাল্টে যাচ্ছে উত্তরের ট্রানজিট শহর বগুড়া। এই পরিবর্তনের মাঝেও শহরের সবুজ অক্ষুণ্ণ রাখতে অনেকেই উদ্যোগ নিয়েছেন নিজের বাসভবনে সবুজের সমারোহ ঘটাতে। বগুড়ার জলেশ্বরী তলার জিসি পালিত শঙ্কর তেমনই এক উদ্যোক্তা। তার ছাদকুশি নিয়ে শাইখ সিরাজের রিপোর্ট। বগুড়া জেলখানা রোডে এই বাড়িটি অন্যরকম সৌন্দর্য ছড়াচ্ছে সবুজের আয়োজনে। তরুণ ব্যবসায়ী জিসি পালিত শঙ্কর ভবনটির উপরিভাগে 3 স্তরে সাজিয়েছেন ছাদ কৃষি কার্যক্রম। পরিকল্পিতভাবে এখানে ফসল বৈচিত্র্য ঘটানোয় শহর কেন্দ্রিক জীবনে উপভোগ করছেন ফসল উৎপাদনের সুখ। আমরা আসলে গ্রামের মানুষ, তো প্রকৃতি ভালো লাগে, গাছ ভালো লাগে, সবজি ভালো লাগে। তো 2018 সালে আমরা এই জায়গাটায় বিল্ডিং যখন শুরু করি, কাজ শুরু হয় মনে হয় 16-18তে কমপ্লিট হয়। তখন থেকে আমরা প্ল্যানিং করেছি যে 3 স্টেজের রুফ গার্ডেন করার জন্য। শুধু নিজেই ফসল উৎপাদন করছেন না, তিনি হয়ে উঠেছেন অনেকের অনুপ্রেরণার উৎস। 300-র মতো টব আছে, ওই তো ফলদ বৃক্ষ আছে, ভেষজ আছে। আমার তো মনে হয় ছাদে যদি আমরা সবজিও চাষ করি ফলের পাশাপাশি অনেক সুবিধা। এই যেমন আমরা পুঁই শাক লাগাইছি, মিষ্টি কুমড়া আছে ওখানে, ফল সবজি সবই মোটামুটি ভালোই আর কি চলে। এখান থেকে সার্ভিস ভালোই দিচ্ছে, পরিবারের যা চাহিদা পরিবারে যায়। আমার অফিসে প্রায় 40 জন লোকের লাঞ্চ হয় ডেইলি। তবে আগ্রহীদেরকে টিকিয়ে রাখতে প্রয়োজন সরকারের ছাদ কৃষি ভিত্তিক নীতি পরিকল্পনার বাস্তবায়ন। সবাই এইভাবে যে ছাদ বাগান করে তাহলে তো অনেক সরবরাহ বেড়ে যায় বাজারে, নিজে বাজার থেকে কিনতে হয় না। অলরেডি তো বগুড়া পৌরসভা আমার জানা মতো বা ন্যাশনালি মনে একটা ঘোষণা আছে, ছাদ কৃষি থাকলে 10% রিবেট। হ্যাঁ, 3 স্তর বিশিষ্ট ছোট্ট এই ছাদ কৃষিটিতে ফসল বৈচিত্র্য উল্লেখ করার মতো। শাক সবজি থেকে শুরু করে নানান জাতের ফল ফলাদি এখানে সন্নিবেশ ঘটানো হয়েছে। এবং এই উদ্যোক্তা মনে করছেন যে ছাদ কৃষি সম্প্রসারণের জন্য সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে উন্নত জাতের চারা পাওয়া। আবারও ঘুরে ফিরে সেই অনলাইন এবং নার্সারির উপরে আস্থা পুরোপুরি রাখা যাচ্ছে না। বিষয়টির দিকে সবাই যত্নবান হবেন, এটাই তার প্রত্যাশা। বগুড়ার জলেশ্বরী তলা থেকে শাইখ সিরাজ, চ্যানেল।
এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবারে বিপিএল আপডেট। দেশ বদলাই, পৃথিবী বদলাই, আবার এলো বিপিএল, এলো বিপিএল। একদিন বিরতির পর আবারও মাঠে গড়িয়েছে বিপিএল সিজন 11। মাঠের লড়াইয়ে এক ম্যাচ পরেই জয়ের ধারায় ফিরে প্লে অফের রেসে টিকে রইল চিটাগং কিংস। রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়েছে তারা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা নুরুল সোহানের দলের এটি তৃতীয় হার। মিরপুরে হোম অফ ক্রিকেটে টসে হেরে আগে ব্যাট করতে নেমে 5 উইকেটে 143 রান তোলে রংপুর। 68 রানে 5টি উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়া তিস্তা পারের দলকে একাই টেনেছেন 65 রানে অপরাজিত থাকা পাকিস্তানের রিক্রুট ইফতেখার আহমেদ। কিপটে বোলিংয়ে 4 ওভারে 15 রান দিলেও উইকেট পাননি চিটাগংয়ের লঙ্কার পেসার বিনুরা ফার্নান্দেজ। জবাবে 14 বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বন্দরনগরী ফ্র্যাঞ্চাইজিটি। পারভেজ ইমন 41 রানে থামলেও 48 রানে ম্যাচ শেষ করে ফেরেন হায়দার আলী। এই জয় দুর্বার রাজশাহীর সমান 12 পয়েন্ট পেলেও রান রেটে এগিয়ে টেবিলের 3-এ উঠে এসেছে চিটাগং কিংস। ক্রিকেটারদের বকেয়া পাওনা ইস্যুতে সমালোচিত দুর্বার রাজশাহী একের পর এক বিতর্কিত ইস্যু ঘটিয়ে চলেছে। অর্থ সংকটে থাকা ফ্র্যাঞ্চাইজিটির নির্দেশে এবার টিম হোটেল ছাড়তে বলা হয়েছে এনামুল তাসকিন সহ স্থানীয় ক্রিকেটারদেরকে। যদিও বিদেশি ক্রিকেটারদের হোটেলে থাকতে বাধা নেই বলে জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। অন্যদিকে দুর্বার রাজশাহীর পক্ষ থেকে বলা হয়েছে ভিন্ন কথা। অফিসিয়াল প্রেস রিলিজে তারা জানিয়েছে 3 দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে রাজশাহীর ক্রিকেটারদের। যাদের বাড়ি ঢাকায় তারা পরিবারের সঙ্গে ছুটি কাটাতে পারবেন। প্লে অফে রাজশাহীর খেলা নিশ্চিত কিনা তা জানা যাবে 1 ফেব্রুয়ারি গ্রুপ রাউন্ডের ম্যাচ শেষে। এর পরদিনই আবারও হোটেলে চেক ইন করার কথা রয়েছে টিম দুর্বার রাজশাহীর। ওদিকে ক্রিকেটারদের বকেয়া পাওনা ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য 2 ফেব্রুয়ারি পর্যন্ত বিসিবির কাছ থেকে সময় নিয়েছেন দুর্বার রাজশাহীর কর্ণধার শফিক রহমান। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত 12 জনের প্রাণহানি। সময়ের বাধ্যবাধকতা থাকায় তাড়াহুড়ো দুর্ঘটনা। ফিরে এলাম বিরতির পর। এখন থেকে বিদেশ যেতে ইচ্ছুক শিক্ষার্থী কিংবা কর্মী অনলাইনে আবেদন করে ঘরে বসেই পেয়ে যাবেন সত্যায়ন সনদ। মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হবে সমন্বিত এই অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনা। পান্থরমন জানছে বিস্তারিত। সার্টিফিকেট বা ডকুমেন্ট প্রদানকারী সহ একাধিক কর্তৃপক্ষের নিকট হতে সত্যায়নের প্রয়োজন হয়। উচ্চশিক্ষা কিংবা কাজের তাগিদে বিদেশে যেতে কখনো কখনো প্রয়োজন পড়ে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থা ও বিভাগের সত্যায়ন সনদ। স্থানীয় থানা, শিক্ষা প্রতিষ্ঠান, আইন কিংবা শিক্ষা মন্ত্রণালয়ের এই সনদ জোগাতে সময়, অর্থ ব্যয়ের সঙ্গে আছে নানা ভোগান্তি। কাজগুলো সহজ করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বিত অনলাইন সত্যায়ন ব্যবস্থাপনার উদ্যোগ। অনলাইন সত্যায়ন ব্যবস্থা নামে পরিচিত। সত্যায়নের জটিলতা কমাতে মন্ত্রণালয় ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের তাগিদ বক্তাদের। এটাকে আমরা এখনো পুরোপুরি সিস্টেম বলতে পারি না। যে মুহূর্ত পর্যন্ত আপলোডিংয়ের বিষয়টি থাকবে সেই মুহূর্ত পর্যন্ত এটাকে পুরোপুরি সিস্টেম বলা যাবে না। অভাব আছে ইন্টারঅপারেবিলিটি, ইন্টিগ্রেশন, কোঅর্ডিনেশন, এই জিনিসগুলোকে ফোকাস করে আমরা কাজ করার চেষ্টা করছি। র্যাপিড পাস বা খুব দ্রুত চলে যাওয়ার জন্য যেই রোড করা হয়েছে, এক এক জায়গায় এক এক কার্ড। এক কার্ডে বাসে, ট্রেনে, লঞ্চে, স্টিমারে সব জায়গায় যাবে। এটা একটা গুরুত্বপূর্ণ এখন আমাদের সংস্কার নিয়ে ইদানিং যে সমস্ত কথাবার্তা বলছি তার মধ্যে মনে হয় খুব বড় একটা কাজ আজকে আমরা এখানে করতে পারলাম। এবং এটা হতে পারলো অন্য একটা বড় কারণে, সেটি হচ্ছে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগের মধ্যে যে অসাধারণ সমন্বয়ের কাজ। অনলাইনে থাকা তথ্যের নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেন পররাষ্ট্র উপদেষ্টা। আপনারা যে কাজটা করেছেন ছোট একটা পদক্ষেপ। এই একটা ক্ষেত্রে যদি কোনো ধরনের দুর্নীতি ছাড়া চমৎকারভাবে জিনিসটা পার হয়ে যায়, তাহলে দেখুন শুভেচ্ছা কিন্তু সদিচ্ছা কিন্তু সবারই আছে। আমরা এসব দিকে এগোবো যাতে করে দুর্নীতির সুযোগ যাতে কমে যায়। দুর্নীতির সুযোগ যেখানে থাকে সেখানে দুর্নীতি দমন একেবারে সম্পূর্ণ বন্ধ করা খুবই কঠিন। কয়েকটি দেশে এখনো অনলাইন সত্যায়ন গ্রহণ করছে না জানিয়ে সেই দেশগুলোর জন্য বিকল্প ব্যবস্থার নির্দেশনা দেন পররাষ্ট্র উপদেষ্টা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা।
পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন, বেক্সিমকো সহ সুবিধা নিয়ে রাতারাতি বড় হওয়া প্রতিষ্ঠানগুলোতে মূলধন বলতে কিছুই নেই, শুধু ঋণ আর ঋণ, যা ব্যাংকগুলোকে দুর্বল করে ফেলেছে। অথচ গ্রামের উদ্যোক্তারা ঋণ পায় না বলেও ক্ষোভ প্রকাশ করেছেন উপদেষ্টা। পরাগাজমের রিপোর্ট। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর চতুর্থ অর্থনৈতিক শুমারি 2024-এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠান। জানানো হয়, গত এক দশকে অর্থনৈতিক ইউনিটের সংখ্যা 40,48,000 বেড়ে দাঁড়িয়েছে 1,18,77,000। এর মধ্যে প্রায় 70% গ্রামে ও প্রায় 30% শহরে। গত এক দশকে এ খাতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র 15.38%, যা 2001 থেকে 2013 সালের মধ্যে ছিল 100%-এর বেশি। এমন আরও নানা তথ্য উঠে এসেছে চতুর্থ অর্থনৈতিক শুমারির প্রাথমিক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে, যাতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ। আমাদের যে ধারণা ছিল যে গ্রামের একটা পরিবার শুধু শস্য উৎপাদন করবে, তারা আস্তে আস্তে একই পরিবারের বিভিন্ন সদস্য বা একই সদস্য বিভিন্ন ধরনের বহুমুখী কাজ করছে। গ্রামের ছোট উদ্যোক্তারা ঋণ চেয়েও পায় না, আর শহরের সুবিধাভোগীরা অনেক ঋণ নিয়ে আর ফেরত দেয় না বলে অভিযোগ করেন উপদেষ্টা। আমাদের শহরের বড় বড় প্রতিষ্ঠান, ভুঁইফোর, রাতারাতি ধনী হওয়া প্রতিষ্ঠান, নতুন নতুন অসংখ্য অগণিত নতুন নতুন ব্যাংক, এগুলোর টাকা কোথায় চলে গেছে কেউ জানে না, কিছুই নাই, খালি প্রতিষ্ঠান, মূলধন ব্যাংকও কিছু নেই, শুধু লোন আর লোন। বেক্সিমকোর কথা আমি বিশ্বাস করে বলছি। গত এক দশকে অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের অংশগ্রহণ কমেছে বলেও উঠে এসেছে শুমারিতে। আজিম, চ্যানেল আই, ঢাকা। ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে 12 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন 20 জন। পুণ্যার্থীরা গঙ্গা স্নানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যা থেকে নদীর তীরে জড়ো হয়েছিলেন। বুধবার সূর্য ওঠার আগে স্নান শেষ করার বাধ্যবাধকতা থাকায় গঙ্গার তীরে ভিড় লেগে যায়। সে সময় ভিড়ে পদদলনের ঘটনা ঘটে। ভারতীয় চন্দ্র পঞ্জিকা অনুসারে মঙ্গলবার ছিল মৌনী অমাবস্যা। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, এই তিথিতে প্রয়াগরাজের গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থলে স্নান করলে পুণ্য বর্জন হয়। এই কারণে মঙ্গলবার রাতে সনাতন ধর্মাবলম্বীরা গঙ্গার তীরে ভিড় করেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিন। এই প্ল্যাটফর্মে প্রদর্শিত হচ্ছে ইস্পাহানি মির্জাপুর নিবেদিত ওয়েব সিরিজ চক্র। সত্য ঘটনা অবলম্বনে ওয়েব সিরিজটি নির্মাণ করেছেন পুনর্জন্ম খ্যাত নির্মাতা ভিকি জাহেদ। এতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তাসনিয়া ফারিন সহ অনেকে। আইস্ক্রিন সাবস্ক্রাইব করে সিরিজটি উপভোগ করতে পারবেন দর্শক। নিটল টাটা বিশেষ সংবাদ। নরসিংদীতে দিনব্যাপী ফুল, পাখি ও সবজি মেলা হয়েছে। প্রকৃতির এসব অমূল্য অবদানের সাথে ক্ষুদে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া ও গুরুত্ব বোঝাতে শহরের পুরাতন জজকোর্ট এলাকার নবধারা প্রি স্কুলে এই মেলার আয়োজন করা হয়। মেলা উদ্বোধন করেন স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী সরকার রাখি। স্কুলের পরিচালক কামরুন্নেসার সভাপতিত্বে অনুষ্ঠানে নরসিংদী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা জাহান সরকার, নবধারা প্রি স্কুলের চেয়ারম্যান মোতাহার হোসেন অনিক সহ অভিভাবক ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মেলায় 25 প্রজাতির পাখি, দেশি বিদেশি অর্ধশত প্রজাতির ফুল ও শতাধিক প্রজাতির সবজি স্থান পায়। আয়োজকরা বলেছেন, মুঠোফোনের গণ্ডি থেকে বের করে শিক্ষার্থীদের প্রকৃতির সাথে পরিচিত করাতে এই উদ্যোগ। কৃষি সংবাদ। মেহেরপুরে এবছর ব্যাপক হারে উচ্চ ফলনশীল জাতের সুখ সাগর পেঁয়াজ চাষ হয়েছে। উৎপাদন ভালো হলেও উত্তোলনে ভরা মৌসুমে দেশে পেঁয়াজ আমদানি করায় লোকসান গুনছেন কৃষকরা। এবারে প্রকৃতি সংবাদ।
পরিযায়ী পাখির কলকাকলিতে মুখর কিশোরগঞ্জের নরসুন্দা নদী। তবে দখল আর দূষণের কবলে হুমকিতে পাখির এই অভয়ারণ্য। নরসুন্দাকে দখল দূষণ মুক্তির পাশাপাশি পাখি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপের তাগিদ পরিবেশবাদীদের। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 13 পয়েন্ট কমে 5112 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হার বদল হয়েছে 395টি কোম্পানি, 314 কোটি 16 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 14 কোটি 15 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 124টির, কমেছে 206টির এবং অপরিবর্তিত রয়েছে 65টি কোম্পানির শেয়ারের দাম। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন। ফিরে এলাম বিরতির পর। ইন্টারনেট গভর্নেন্স ফোরামের 19তম সেমিনার হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিএ ভবন মিলনায়তনে। এই ফোরামে প্যানেল ডিসকাশন করেন আইটি সংশ্লিষ্ট বিশিষ্ট জনেরা। আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খলিলুর রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ ইন্টারনেট গভর্নেন্স ফোরামের চেয়ারপারসন আমিরুল হাকিম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবারে খেলার খবর। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদগুলো আরো একবার। ক্ষমা না চাইলে আওয়ামী লীগ কর্মকাণ্ড চালাতে পারবে না, অন্তর্বর্তী সরকারের স্পষ্ট অবস্থান। দলটির অনুশোচনাও নেই বলে মন্তব্য। 31 দফার বাস্তবায়ন করে জুলুম অত্যাচারের প্রতিশোধ নিতে তারেক রহমানের আহ্বান। আওয়ামী লীগ দ্বারা নির্যাতিত দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার বার্তা। 6 মাসেও জনজীবনে স্বস্তি ফেরাতে পারেনি অন্তর্বর্তী সরকার, বলছে সিপিডি। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণেও ব্যর্থ মন্তব্য। আসন্ন বিজিবি বিএসএফ বৈঠকে ভারতের সাথে সম্পর্ক জোরদার ও আস্থা বাড়ানোয় গুরুত্ব দেবে বাংলাদেশ, কোনো বিষয়ে ছাড় না দেওয়ার ঘোষণা। পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিন নিয়ে শহীদদের স্বজন ও বেঁচে ফেরাদের প্রশ্ন। 25 ফেব্রুয়ারিকে জাতীয় শহীদ সেনা দিবস ঘোষণার দাবি। এবং বিপিএল এ রংপুর রাইডার্সের বিপক্ষে জয়ে প্লে অফে টিকে রইল চিটাগং কিংস। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরের টানা তৃতীয় হার। চ্যানেলের সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelonline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। শেষ করছি চ্যানেলের সংবাদ। ধন্যবাদ।